হাই ফ্রেন্ড, ব্লগটা আমি শুরু করলাম। আশা করব আপনারা সকলে ভালো আছেন। বড়োদেরকে প্রণাম জানালাম, ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকে আমি গল্প পড়ব জিহোর। তো আমার সাথে থাকুন আর শুনতে থাকুন। পরন্ত বিকালে গৃহস্থালির কাজে অবসরের সলোচনা মেয়ের চুল আঁচড়ে দিচ্ছে ঘরের ছাঁচ কোলে লাগোয়া দাওয়ায় বসে। আশ্বিনের কাজ স্বচ্ছ নীল আকাশ ও সবুজ গাছগাছালির ফাঁকে হাতে গোনা কয়েকটা মাটির চালা ঘর নিয়ে সুধামুড়ি আর 10টা আশেপাশে ডিহির মতোই নিত্যরঙ্গ নিরিবিলি। এক পাশে বাঁশ সড়ক বিস্তৃত চাষের জমি, অন্য পাশে কানা পাহাড় পর্যন্ত বিস্তৃত শাল, পলাশ, কুল, বাবলা, ডকা ও অর্জুনের জঙ্গল। স্থানীয়রা একে জাদু জঙ্গল নামেই চেনে। সুধামুড়ি থেকে বলরামপুরের দূরত্ব 4-5 কিলোমিটার। গ্রামের মানুষজন ট্রেকার বা টোটোর খুব একটা পরোয়া করে না। পাদলীয় অনিমেষ নিকটতর চলতি পথ ধরেই যাতায়াত করে। কেউ বা সাইকেলে বাজার করতে, সওদা করতে। অসুখ বিসুখ রোগ জ্বালা হলে বলরামপুরের হাঁসপুরের সরকারি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ওপরই ভরসা। বাড়াবাড়ি হলে পুরুলিয়ায় দেবেন মাহাতো সদর হাসপাতাল। কমলার পা দুটো সোজাভাবে মেলে ছেড়ে মাদুরে বসে, পেটে স্ফীতি, পা গুটিয়ে বসার পক্ষে প্রতিবন্ধক। সুলোচনার ঠিক পেছনে কমলার গা ঘেঁষে বসে চুল আঁচড়াচ্ছে। নিত্যদিনের প্রসাধন বলতে ওইটুকু। তেলের অভাব, রুক্ষ চুলের ভালোই জট পড়েছে। চিরুনির তেমন হাল, দাঁড় ভাঙতে ভাঙতে মাত্র কয়েকটা ঠেকেছে। কমলা প্রথমবারের পোয়াতি, 8 মাস পার হয়ে 9 মাসে পড়েছে। এই সময় মেয়ের যত্নার্থে একটু বেশিই নজর দেয় সুলোচনা। কমলার বাপকে বহুবার বলেছে বলরামপুর থেকে 1 বোতল নারকেল তেল আর একটা চিরুনি আনতে। মাথায় তেল জল ঠিক মতো না পড়লে পোয়াতি মানুষের শরীর টান ধরে। কমলার বাপ মানে রাসু গোড়াইয়ের আর্থিক অবস্থা বলার মতো নয়। গায়ের বামন ঘরে ছোটবেলা থেকে ভাতুয়া বাগালে কাজ করতে করতে এমন মহিনদারের পদে উন্নত হয়েছে। গলাদের মানে গাঙ্গুলিদের চাষবাস, বাগানবাড়ি, গাই বলদের দেখভাল করে যা সামান্য পায়। জমি যেতে বাপ ঠাকুরদার ছিল না, রাসুরেরই নাই। সম্বল বলতে 6 ছটাক জমিতে পৈতৃক বসত বাড়ি আর একটা ধলা গাই, মাঝখানেই হলো বিয়ে। ফলে ঘরে দুবেলা 2 সের দুধ হয়। 1 সের বিক্রি করে আর 1 সের কমলার জন্য জাল দেয়। দরিদ্র বাপের এই বিশেষ ক্ষমতা আর কোথায়। রাসু সারাদিন হাড় ভাঙা খাটুনি খাটে। রইনের সময় থেকে চাষের কাজ শুরু। বীজ তোলা, বানানো, বীজ ফেলা, লাঙ্গল দেওয়া, হাল বাহা, মই দেওয়া, কামিন জমিনের জোগাড় করে চারা বোয়ানো, সব কিছু রাসুরই দায়িত্বে। এমন ধান গাছে বেড়ে ওঠার সময় সার দেওয়া, ওষুধপত্র ছড়ানো থেকে জল পাঠানো, নিড়ান দেওয়া, কাজের কোনো কমতি নেই। মাঠের কাজের পর গোলাদের ঘরের কাজ সামধা করে ঘরের গরুটাকের জন্য ভাদু জঙ্গল থেকে ঘাস পাতা কেটে বিকেলের দিকে বাড়ি ফেরে। বলরামপুরে যাওয়ার মতো সময় পায় না। ছেলে হেলুকে বলে কুমুলির জন্য চিরুনি আর নারকেল তেল এনে দিতে। হাতে গোটা 30 টাকা গুঁজিয়ে দেয়। অথচ হেলু আজ নয় কাল, কাল নয় আজ করতে থাকে। ঘাসের বোঝাটা গোয়ালে রেখে সুলোচনাদের কাছাকাছি বসে রাসু। মা মেয়ের চিরন্তন ভঙ্গিমায় বৈকালিক প্রসাধনের দৃশ্য দেখতে দেখতে গামছা দিয়ে চোখ মুখের ঘাম মুছছে। কমলার গর্ভাবস্থা নিয়ে একাধারে আনন্দ আবার একাধারে আশঙ্কার মেঘ রাসুর মনে। পোয়াতি মেয়েকে দুবেলা পেট ভরা ভাত তরকারি দেওয়ার মতো সামর্থ্য তার নেই।
দুধেল গাইটা যা মুখ রক্ষা করেছে, বাসাম বেলায় গলা গইড়ে যা মার জল পায় সবটাই হেলুকে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। নিজের ফোঁপড়া মুড়ি আর 2 ঘাঁটি জল খেয়ে কাটিয়ে দেয়। এখন আবার আশ্বিন মাস, চাষের ঘরে চাল বাড়ন্ত। পরের জমিতে চাষবাসের দেখভাল করা মহিনদারের কি অবস্থা হয় তা কত কহতব্য নয়। নেহাতি ষোলোচনা ওর বাগান বাড়ি। জলা জমিন থেকে 5 শাক পাতা তুলে হেলুকে দিয়ে হাটে পাঠায়। 2-4 টাকা যা রোজগার হয় তাতে একবেলা চালের জোগাড় হয় কোনো মতে। আর্থিক অসচ্ছলতায় মেয়েকে উপযুক্ত আহার জোগান অক্ষমতা পীড়ার জন্ম দেয় রাসুর মনে। রাগ জন্মায়, রাগ বাড়তে থাকে, রাগ গিয়ে পড়ে কমলার শাশুড়ির ওপর। আচ্ছা ধরিবাজ মায়া ছেলে কমলার শাশুড়ি, পারলে কথাতেই মর্দের কোনো কাটে। প্রবাদ আছে ভাদুরের টানে, ভাদ্র আশ্বিন মাস মানভূমির কৃষি জনজাতির কাছে কষ্টের মাস। কৃষি পরিবারগুলি কাজে ধানের অভাব দেখা দেয়। গত বছর চাষের ধান চাল প্রায় শেষ এবং এবছরে চাষের ধান এখনও পূর্ণতা লাভের প্রশ্নই ওঠে না। কৃষি নির্ভর পরিবারগুলি এই সময় বিবাহ বা অন্নপ্রাশনের মতো খরচ সাপেক্ষ সামাজিক অনুষ্ঠানের আয়োজন থেকে বিরত থাকে। কমলার শাশুড়ি লোক মারফত রাসুকে বাড়িতে ডেকে পাঠায়। ভাদ্র মাসেই কমলাকে বাপের ঘরে পাঠিয়ে দিতে চায়। এ বিয়ান ভাদর মাসে কে কুকুর বিড়াল খাদে নেয় না, আর তুমি বেটার বউকে বাপের ঘর থেকে বলছো। উত্তর যেন ঠোঁটের ডগায় তৈরি ছিল। কমলার শাশুড়ি বলে, আমনি কি আর বলছি, তোমাদের গায়ের লোক বলরাম হাসপাতালের কাছে হবে, হামদের ইঠেন লো বেরেলো, রাত বেরাতে যন্ত্রণা উঠলে তখন কি হবে। তা ঠিকই বলেছে, তবে ভাদর মাসটার পার হোক, আশ্বিনের মাঝামাঝি না হলে লিখব। আশ্বিনের মাঝামাঝি তো দূর, প্রতিবদ করেই জামাই বাবা জীবনে টোটো করে কমলাকে নিয়ে হাজির। এ ব্যাপারে বেটা একেবারে মায়ের আজ্ঞাবহ দাসানুদাস। আসলে সবই এক সুচারু পরিকল্পনার অঙ্গ। ধরিবাজ মহিলা 7 মাসে 7 অন্নের কাজ নম করে সেই 8 মাসে পড়ল 9 মাসে 7 বক্ষণের দায় ঝেড়ে ফেলতে, খরচা করে রাসুর ঘাড়ে ফেলতে। এই দূরত্বর ছলনা। অযোধ্যার কুহুড়ু পার কোলে বাড়তি যেন কেউই পোয়াতে হয় না, ছেলে পিলে যেন জন্মাই না। একদিন না আনা খাওয়ার করুণ অবস্থা, তার ওপর 9 মাসের 7 অন্নের জোগাড় করা, লইতেন কাপড়, 2-4টে লোকজন বলা, সব মিলিয়ে নাই করে 3-4 হাজার টাকা গোচ্ছায় ফেলে দিল। তাছাড়া বাচ্চা হওয়ার সময় ওষুধপত্র আনা নেওয়া, হাসপাতালে যাতায়াতের খরচ তা আছে। গলা ঘরে বড় গলার কাছে আলতো করে কথাটা পেরেছিল রাসু। কমলার ছেলে হওয়ার সময় যদি কিছু টাকা পয়সা দেয়। তাছাড়া কমলার 9 মাসের পোয়াতি, 9 মাসের 7 অন্নের কোনো ব্যবস্থা করে উঠতে পারেনি। সব শুনলে গলা করে তেমন কোনো কথা দেয়নি। বলছিল তোর গুলের সব শলা করে পরে বলবো। আর কোনো উচ্চবাচ্য করতে পারেননি রাসু। পরিষ্কারভাবে কোনো আশ্বাস না পাওয়ায় রাসুর মাথার ওপর টাকার চিন্তা গোদা চিলের মতো গোলা করে চক্কর দিতে থাকে। আশ্বিন পার হতে আর 2 দিন। কমলাকে আজ আশ্বিন 2-1 বার হাসপাতালে নিয়ে গিয়ে দিয়ে এসছে সুলোচনা। কার্তিক মাসের মাঝামাঝি ডেট দিয়েছে ডাক্তার। সময় দ্রুত এগিয়ে আসছে। 9 মাসে 7 বক্ষণের ব্যবস্থা বিষবাহু জলে। অক্ষম পিতার বুক চোখের নোনা জলে ভরে ওঠে। আজ আশ্বিনের সংক্রান্তি। জ্যৈষ্ঠ মাসে রোহিণীর দিন বীজতলায় বা জমিন গর্ভে যে শস্যবীজ রূপিত হয়েছিল, আশ্বিন সংক্রান্তি সেই ফসল আজ পূর্ণলাভ। ধান গাছে চাষির পরিবারের কন্যারূপী মা লক্ষ্মী আশ্বিনের শেষে ধান গোছে
থোর আছে। পূর্ণ ঘর বা সোনার ফসল গৃহস্থের সংসার এসে সব দুঃখ দারিদ্র্য দূর করবে। তাই আশায় আজ ধানলক্ষ্মীর উপাসনা। প্রসবের ঠিক পূর্বে কন্যারূপী মা লক্ষ্মীকে সাতভক্ষণ করানো হবে। আজ জিহুর ভাত, প্রতি বছরের মতো আজ রাসুর গলা। ঘরে গাঙ্গুলিদের বাড়িতে আজ সকল থেকে ব্যস্ততা। সকাল থেকে তোড়জোড়। পাকা জিহুর পালন করে বহু গুলুন সরু চালের ভাত সহ 9 রকমের নিরামিষ ব্যঞ্জন রান্না করে পায়েস মিষ্টান্ন সহ কন্যারূপী মা লক্ষ্মীকে ধান খেতে উৎসর্গ করা হবে। স্নান করে নতুন মাটির হাঁড়ি কড়াই একে একে রান্না করে ঠাকুর ঘরে সাজিয়ে রাখতে বড় গুলুন গোলা ঘরে সুলোচনার ডাক পড়ে এই দিনে, যাতে গোপ গড়াই জল চলে। জিহুর রান্না বান্নায় কুটোকুটি সহ বাটির কাজের বহু গুলুনের সাহায্য করতে। সুলোচনা যথারীতি স্নান করে পরিষ্কার কাপড় পরে সকাল থেকে কাজে লেগে গেছে। চাষিদের ঘরে আজ শস্য দেবী, আজ সাতভক্ষণের পরব। জিহুরকে কেন্দ্র করে উৎসব। বলা যায় শস্যদেবী দিনিমায় বা লক্ষ্মী ঠাকুরকে ঘরে আনার প্রতিশ্রুতি পর্ব। আশ্বিন সংক্রান্তি কন্যারূপী মা লক্ষ্মীকে সাদন্ন খাইয়ে জানান দেওয়া হয়, মাগো তুমি শক্তি সঞ্চয় করে পরিপূর্ণতা লাভ করো। আমরা খামার গুছিয়ে নিয়েছি, আগামী অঘ্রাণের সংক্রান্তিতে তোমাকে ঘরে তুলব। এই সময় ধানের ছড়ায় দুধ ভরে আগামী 2 মাসে পূর্ণ শস্য পরিণত হয়। শস্যদেবীর অধিষ্ঠান ক্ষেত্রে খামার পরিষ্কার করে পোকামাকড় মুক্ত করার কাজ শুরু হয়। রাসুকে সকালে হাজির হতে হয় গাঙ্গুলিদের খামারে। খামারের খানাখন্দ বুঝিয়ে গুছাটি মাটির প্রলেপ দেওয়া কাজ করতে থাকে। আর একটু পরেই পান সুপারি দিয়ে পুরোহিত আর বড় গলার সঙ্গে সঙ্গে গিয়ে মা লক্ষ্মীকে জিহুর ডাক অর্থাৎ দুপুরে খাওয়ানোর নিমন্ত্রণ করে আসতে হবে। রাসুর মন বিষণ্ণ হয়ে যায়। আজকেই ভালো দিন ছিল, কমলার 9 মাসের সাধনের অনুষ্ঠানটা করে নিতে পারলে ভালোই হতো। স্বাদ আর সাধ্যের মধ্যে যে বিস্তর তফাৎ রাসুর মতো দরিদ্র পিতা ছাড়া কেউই বা বুঝতে পারে। চাষের জমিতে যাওয়ার আগে ক্ষণিকের অবসর রাসু শালপাতার একটা চুটির ধোঁয়ায় ঊর্ধ্বগামী হয়ে উড়ে যায়। রাসুর কল্পনার ডানাও উঠতে থাকে। মনে মনে ভাবে দুপুরে ধান খেতে মা লক্ষ্মীর শালপাতার থালায় ভাতের সঙ্গে 9টা ব্যঞ্জন পায়েস মিষ্টান্ন নামিয়ে সবাই ঘরে বসে আসবেন। রাসু কোনো এক ফাঁকে ওই খাবারের থালাটি তুলে নিয়ে গিয়ে কুমলিকে খেতে দিলেই তো কুমলির সাদন্য খাওয়া হয়ে যায়। মা লক্ষ্মীর প্রসাদী না, মনটা ছটপটিয়ে ওঠে। তার আর আশা নেই। অপেক্ষা করতে করতে কখন দুপুর সেই সন্ধিক্ষণ আসে। জিহুর ভাত দিতে বড় গলার সঙ্গে চাষের জমিতে যাবে। বড় গলা জমি থেকে বাড়ির রাস্তা ধরলেই রাসু থালা নিয়ে সোজা নিজের বাড়িতে কুমলিকের কাছে ছুটবে। ভাবতে ভাবতে যতটা আনন্দিত হয়েছিল, পরক্ষণেই মনটা সন্দেহের ভরে গেল। জিহুর ভাত দেওয়ার পর ধান ক্ষেত থেকে কিছুটা ঘাস কাস্তে দিয়ে কেটে নিয়ে নামাবলি বা লাল শালু দিয়ে ঢেকে মাথায় করে বড় গলার সঙ্গে সঙ্গে জলধারা দিতে দিতে তাকেও খামারে আসতে হবে। প্রসাদ নিয়ে কমলির কাছে যাবে বা কখন। সব কিছু নেগেচার সারার পর আমার জমিতে গেলে তক্ষুনি ইঁদুরে বাদুড়ে মুখ দিতে দেবে। পোয়াতি মানুষকে ওইসব আঁটো কাটা দেওয়াটা ঠিক হবে না। পথ খুঁজে পাওয়ার পর আবার পথ হারালে মানুষ দিশাহারা হয়ে যায়। রাসুর একই অবস্থা। কতক্ষণ 2 হাঁটুর মাঝখানে মাথা নিয়ে ঝিম মেরে বসেছিল। মনে বেহুশ ফিরল গলার ডাকে, কে রে? রাসু এইবার চবে। বেলা বাড়ছে, আর দেরি করলে মা লক্ষ্মী খাওয়ার বেলা আর পার হয়ে যাবে কে? রাসু হন্তদন্ত হয়ে বাড়ির পাকশালার কাছে আসে। বড় গলা স্নান টান সেরে পাটের ধুতি আর নতুন গেঞ্জি পরে 2টো শালপাতার থালায় রান্না করে খাবারগুলো সাজায়। এরপর সেই সাজানো শালপাতার থালাকে আর একটা শালপাতার থালা দিয়ে মুড়ে
খড়ের দড়িতে বেঁধে পুটুলির মতো করে পুটুলি সদ্য কেটে সরগাছে একদিকে বেঁধে দেয়। ধান কাতে গিয়ে জিহুর ভাত বাঁধা সরগাছে পুঁতে দেবে, এটাই সে আবহমানকাল ধরে চলে আসা রীতি। বড় গুঞ্জন আলাদা করে একটা বাঁশের টোক্কার ভিতর শালপাতার থালাতে ভাত ও 9 রকমের তরকারির সঙ্গে দুধ, পায়েস, মিষ্টান্ন সাজিয়ে দেয়। বের হওয়ার আগেই পুঁই পুঁই করে বলে, মায়ের খাবার লেখবার সময় বা জমিল ঘুরায় রাস্তায় কারোর সঙ্গে কথা বলবে না। নিজেদের বহাল জমিটার কাছে এসে রীতি অনুযায়ী ধানলক্ষ্মীর পুজো শুরু করে বড়গোলা। পুজোর সময় মা লক্ষ্মীর উদ্দেশ্যে জেহুর বাঁধা সরগাছটি জমিতে পুঁতে নিবেদন করার পর জমিতেই কিছুটা দুধ ঢেলে মা লক্ষ্মীর মুখ ধুয়ে দেয়। অবশেষে দেয় ঘরে সাজানো পানির খিলি। এবছর যাতে ভালো ফলন হয় মায়ের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করে অনুরোধ করে। পুজো শেষে বাড়ি ফেরার পালা। রাসু কিছুটা ঘাস কাস্তে দিয়ে কেটে নিয়ে নামাবলি দিয়ে ঢেকে মাথায় নেয়। বাড়িতে ঢুকে জলাধার দিয়ে খামার পর্যন্ত গিয়ে সেখানেই ওই ঘাস রাখা হবে। আলাদা করে ভাত, 9 রকমের তরকারি, পায়েস, মিষ্টান্ন দেওয়া। নতুন বাঁশের টকাটার কাছ দিয়ে রাসু তখন বুঝতে পারে না। চাষের জমি তো আরও একটা নয়, হাই জোরধারে একটা কানালি জমিও আছে। বড় গলার ওই টুকরিটাকে মাথায় চাপিয়ে চলতে শুরু করে। রাশি তাজ্জব মনে যায়, যেদিকে ফেরার কথা ঠিক উল্টো রাস্তায় চলতে থাকে বড় গলা। কেলেঙ্কারি, এ কোন দিকে চলতে লাগলে হে? রাসু মনে মনে বলে, জিজ্ঞেস করাও যাবে না, রীতি অনুযায়ী ফিরতে রাস্তাতে কোনো কথা বলা যায় না। বাধ্য হয়ে রাসু বড় গলার পিছু পিছু চলতে থাকে। অবশেষে রাসু ভিটার সদর দরজায় এসে দাঁড়ায়। বড় গলা। রাসু তাজ্জব হওয়ার তখনও অনেক বাকি। বাড়ির ভেতর থেকে জল ঘুঁটি নিয়ে বেরিয়ে আসা বড় গুলন আর সুলোচনা জলাধার আর উলুধ্বনি দিতে দিতে বড় গলাকে নিয়ে যায় বাড়ির ভিতর, যেখানে বড় গুলনের দেওয়া নতুন এক ছাপা শাড়িতে আলো করে বসে আছে কমলা। রাসুর স্বাদের কোমলি বাঁশের টকাটা তার সামনে নামিয়ে রেখে বড় গলা। বড় গুলন ইয়তি আচার সম্পূর্ণ করে একটা কাঁসার থালাতে ভাত ও 9 রকমের তরকারির সঙ্গে পায়েস, মিষ্টান্ন সাজিয়ে দেয় কমলার সামনে। কমলির মুখে অনাবলি সরলতার হাসি। কন্যাসম মা লক্ষ্মী যেন প্রসন্নের হাসি হাসছে। রাসু বিস্ময়ের ঘোর তখনও কাটেনি। সুলোচনা বড় গলাকে বসার জন্য একটা মাচুলি পেতে দেয়। রাসু বড় গলার পায়ের কাছে নীরবে এসে বসে। দু চোখ বেয়ে জলের ধারা গড়িয়ে যায়। ধুর বোকা, আজকের আনন্দের দিনে কেউ কাঁদে? আজ জিহুর মা লক্ষ্মীর স্বাদ অন্নের ব্যবস্থা হইবে। বড় গলা রাসুর মাথায় ডান হাত দিয়ে বিলি কেটে দেয়। সান্ত্বনা স্পর্শে রাসুকে বুকটা পরিপূর্ণ হয়ে ওঠে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ।